মেজেস্ট্রি এবং ইমিজুর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইউভান নিজের যান বাঁচিয়ে রেখে তাদেরকে বাঁচায়, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় রয়্যাল হসপিটালে। কুইন মাদার যখন জানতে পারে তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথেই সে হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পর সে প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করে তার ছেলে কোথায়। সে তার ছেলের সাথে দেখা করতে চলে যায়। ম্যাজিস্ট্রি তেমন একটি ব্যথা পায়নি, সে মোটামুটি সুস্থই ছিল। ইউভান কি এই অ্যাক্সিডেন্টের সময় ছিল? তখন সে বলে হ্যাঁ, ইউভানেরও অনেক বেশি ব্যথা লেগেছে। তখনই তাদের ম্যানেজার এসে বলে যে স্যার, এমন এমন ঘটনা ঘটেছে, পুরো মিডিয়া পাড়া তোলপাড় এই ঘটনার কারণে। তখন সে বলে ঘটনাটা কিভাবে ছড়ানো হয়েছে, মিনিস্ট্রির কথা কি সামনে এসেছে? তখন সে বলে না, ম্যাজিস্ট্রির কথা সামনে আসেনি। কুইন মাদার তখন তাদের কথা বলা শুনতে পায়, আর সে এটা বুঝতে পারে যে ইমিচুর কারণেই মূলত অ্যাক্সিডেন্ট হয়েছে। এই পুরো কোরিয়াতে ইমিচুর কার এক পিস, যার কারণে সবাই তার কার চেনে। যেহেতু তার কার সবাই চেনে আর তার কারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কুইন মাদার অনেক রেগেছিল। প্রাইম মিনিস্টার তাকে বলে এখন আপনার রাগ দেখানো উচিত নয়, কারণ যদি সবাই জানতে পারে যে ম্যাজিস্ট্রি এইসবের সাথে জড়িত আছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি হবে আপনি তো বুঝতেই পারছেন। তাই আপনাকে বলে রাখি, এইসব নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। এদিকে আমাদের ইমিচুকে দেখানো হয়, যে কিনা হসপিটালের বেডে শুয়েছিল। তার তেমন একটি ব্যথা লাগেনি, মোটামুটি সুস্থই ছিল। ম্যাজিস্ট্রি আসে তার সাথে কথা বলার জন্য। সে তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি বেশি ব্যথা লেগেছে? তখন সে বলে না, আমি সুস্থ আছি। ম্যাজিস্ট্রি বারবার তাকে সরি বলে, আমার কারণে আপনার এই অবস্থা। আমি যদি গাড়িতে ওঠার জিদ না করতাম, তাহলে আজ আপনাকে হসপিটালে থাকতে হতো না। তখন ইমিচু বলে চিন্তার কোনো কারণ নেই, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এমিজু উঠে চলে যায় আমাদের ইভানের কাছে। তাকে গিয়ে বলে এরকম রিস্ক না নিলেও হতো। তার কত বড় সার্জারি হয়েছে। সে বেঁচে আছে এটাই অনেক বেশি। তখন সে জানায় যে সে কেন এইভাবে গাড়ি চালাচ্ছিল। সে যদি এইভাবে গাড়ি না চালাতো তাহলে অবশ্যই তাকে এটা করতে হতো না। ইমিচু বলে, "তুমি আর কখনোই এইসব কাজ করবে না, আমাকে কথা দাও।" তখন সে বলে, "তুমি আগে কথা দাও, তুমি নিজেকে কখনোই বিপদে ফেলবে না।" বিপদ যে কখন আসে এটা তো আর আমরা বলতে পারবো না, তাই না? তাই এটা আমি কথাও দিতে পারছি না। ইউভান বলে, "তাহলে আমিও কথা দিতে পারবো না?" ইমিচু তখন বলে, "তুমি এমনভাবে রিঅ্যাক্ট করছো যে আমরা সত্যিকারেরই একজন আরেকজনকে ভালোবাসি।" তখন সে বলে যে, "না, এমনটা নয়। আমরা এটা অ্যাক্টিং করছি, এটাই হচ্ছে বাস্তব।" এই যে পুরো মিডিয়া পাড়া তোলপাড় আমাদের এই ঘটনা নিয়ে, তোমার কি মনে হয় তারা কি ভাবছে? এটাই তো যে তোমাকে বাঁচানোর জন্য আমি এত বড় রিস্ক নিয়েছি। সিন চলে আসে, আমরা দেখতে পাই সত্যি। তার ভাই এবং ভাবি জানতে পারে যে ইমেজের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। যখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে তখন সে জানতে পারে যে তাদের যত শেয়ার ছিল সবগুলো ডাউন হতে শুরু করেছে। তার বিজনেস তেমন একটি ভালো যাচ্ছে না। এটা শোনার পর তার অনেক বেশি খারাপ লাগে। জিজ্ঞাসা করে, আচ্ছা আমার অ্যাক্সিডেন্টের খবর কি আমার বাবা-মা কেউ জানে না? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, তোমার বাবা-ভাই ২ জনই জানে। তখন আবার রিমিচুর অনেক খারাপ লাগে, কারণ কেউ তাকে একবারও কল করে জিজ্ঞাসা করেনি যে সে কেমন আছে, কোথায় আছে, কি করছে। অ্যাসিস্ট্যান্ট জানায় পুলিশ সিসিটিভি ফুটেজ চেয়েছে। তখন সে বলে এগুলো আমি দিতে পারবো না। কারণ মিনিস্টার ছিল আমার গাড়িতে। তখন সে বলে আপনারা এসব কি শুরু করে দিয়েছেন? আপনাদের এসব দেখে তো আমার ওভার মনে হচ্ছে। আপনারা কি সত্যিই একে অপরকে পছন্দ করতে শুরু করেছেন? এমনিতেই তো ৩ বছর পর ডিভোর্স নিবেন। তাহলে এমনটা কেন করছেন? এই কথাগুলো আবার প্রাইম মিনিস্টার শুনে ফেলে, যার কারণে সে রুমের ভিতর প্রবেশ করে। তার অ্যাসিস্ট্যান্ট চলে গেলে প্রাইম মিনিস্টার বলে, "তুমি এই বিয়ে কেন করছো?" তখন সে তাকে জানায় যে সে পাওয়ারের জন্য এই বিয়ে করছে। একটি ভালো নামের জন্য। তার কাছে টাকা-পয়সা সব থাকলেও তার কাছে কোনো ভালো নাম নেই। যার কারণে সে রাজাকে বিয়ে করছে। তখন প্রাইম মিনিস্টার বলে, "যেহেতু তুমি সুনামের জন্যই বিয়ে করছো, তাহলে তুমি বিয়েটা আমাকেই করে ফেলো। কারণ রাজ ফ্যামিলির সাথে তুমি যখন জড়াবে তখন তোমাকে অনেক কথা, অনেক কিছুর সম্মুখীন হতে হবে। তাই বলে রাখি তুমি আমাকে বিয়ে করে ফেলো।" সিন চলে আসে, আমরা ম্যাজিস্ট্রিকে দেখতে পাই, যাকে আজ রিলিজ দেওয়া হয়েছে। সে এখন বাসায় যেতে পারবে। তার মা এসেছে তাকে নেওয়ার জন্য। তাকে বলছিল যে সে যাতে এই বিষয়ে কোনো কথা না বলে। সিন চলে আসে ইমিজুর কাছে। ইমিজু বারবার ইভানকে কল করছিল, কিন্তু সে কোনোভাবেই কল রিসিভ করে না। তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, "সে কি তোমার সাথে দেখা করেছিল?" তখন সে বলে, "না, আমার সাথে দেখা করেনি। কিন্তু তোমরা যখন কথা বলছিলে তখন তাকে আমি লিফট দিয়ে বাহিরে যেতে দেখি।" তখন সে বুঝতে পারে হয়তো তাদের সব কথা শুনে ফেলেছিল ইভান। তারপর সে যখন ইভানের বাসায় যায় তখন সে দেখতে পায় তাকে ওই জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছিল। সার্ভেন্টদের জিজ্ঞাসা করলে সে বলে, স্যার বলেছেন আপনি
যাতে আপনার বাসায় থাকেন। এই কথা শোনার পর সে বলে, "এ কি তো হলো? স্যার আপনাকে বাসায় যেতে বলেছেন।" সে তখন বলে, "এ কি তো হলো, তাই না?" সে আবারও তাকে কল করলে সে কল রিসিভ করে না। তার কাছ থেকে যে কার্ডটি ছিল, রয়্যাল কার্ড, ওইটাও ছিনিয়ে নেওয়া হয়। সে কার্ডটি দিয়ে বাসায় চলে যায়। এদিকে আমরা ইভানকে দেখতে পাই, যে কিনা ঠিকই তাদের কথা শুনে ফেলেছিল, যে প্রাইম মিনিস্টার বলেছিল তাকে বিয়ে করার কথা। সে তাকে টেক্সট করে তার অফিসে ডাকে। পরদিন সকালে আমরা তাকে দেখতে পাই যে কিনা অফিসে চলে এসেছিল। কুইন মাদার তখন তাকে বলে, "ভালোই হলো। একটি বাহিরের মেয়েকে আমার এত কিছু শেখাতে হলো না। তুমি এমনিতেই জীবন থেকে চলে যাচ্ছ।" তারপর আমরা দেখতে পাই সে ইভানের কাছে চলে আসে। ইমিজু বলে কি হয়েছে তার, সে কেন তার কল রিসিভ করছে না। সে কি তার আর প্রাইম মিনিস্টারের কথা শুনে ফেলেছে? তখন সে জানায়, "তুমি আর প্রাইম মিনিস্টার কি কথা বলছিলে?" তখন সে বলে, "আচ্ছা এইসব কথা বাদ দাও, আগে বলো কি বলবে?" তখন সে বলে, "আমি এই বিয়ে করতে পারবো না।" ইমিজু জিজ্ঞাসা করে, "কেন বিয়ে করতে পারবে না?" তখন সে জানায়, "তোমার এমনিতেই শত্রু রয়েছে। তোমার শত্রু যদি তোমার গাড়ির সাথে ছেড়খাড় করে আমাদের এত বড় একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন করতে পারে, তাহলে তোমাকে বিয়ে করার পর তো অবশ্যই আমার সাথে আরো দুর্ঘটনা করতে পারবে। তাই আমাদের বিয়েটা হচ্ছে না।" এদিকে আমরা ইমিটোর বাইকে দেখতে পাই, যে কিনা তার বাবার কাছে তার সম্পর্কে উল্টাপাল্টা নালিশ দিচ্ছিল, যে সে হয়তো ড্রিঙ্ক করেছিল, ড্রাগস নিয়েছিল, যার কারণে কার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই সে এখানে চলে আসে। তখন তার বাবা বলে, "এক্সপ্লেইন করো কি হয়েছিল?" সে বলে, "এক্সপ্লেইন করে কি আর করব? আপনারা যা মনে করেছেন তাই মনে করতে থাকেন।" তখন তার বাবা বলে, "তোমার জন্য অনেকগুলো শেয়ার প্রাইস কমেছে।" সে তখন জানায়, "আমার জন্যই তো শেয়ার প্রাইসগুলো উপরের দিকে উঠেছিল, তাই না? আমার জন্য কমলে কি আর হবে? কিছুদিন এগুলো কম থাক, সময়ের সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলার হলে কল করে নিবেন, আমি এসব শুনতে প্রস্তুত নই।" তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায়, "তুমি একটু গ্যারেজে যাও, গিয়ে চেক করো আমার গাড়িটি কে ঠিক করেছিল।" এদিকে সিন চলে আসে ইভানের কাছে। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, "স্যার, কি এমন হয়েছে যে আপনি বিয়েটা ক্যান্সেল করে দিলেন?" তখন সে বলতে শুরু করে আর সিন চলে যায় অতীতে। যখন সে আর তার মা বাসায় ফিরছিল, তার মা পিছনের গাড়িতে ছিল আর সে সামনের গাড়িতে। সে তার মাকে কল করে জানায় তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে আসতে। তারা ২ ভাই মিলে এনজয় করে খাবে। তার মা যখন ফ্রাইড চিকেন তাদের জন্য নিতে যায়, তখনই একটি কার অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে সে নিজেকে দোষারোপ করতে শুরু করে। কারণ সে ওইদিন তাকে ফ্রাইড চিকেন আনার কথা বলেছিল। এখন ইমিজুর কার যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারের সাথে ছেড়খাড় করা হয়েছিল। তার মানে এর পিছনেও কারো হাত রয়েছে। যেহেতু তার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী, এখন যদি এই মৃত্যুর জন্য সে দায়ী হয়, নিজেকে কিভাবে ক্ষমা করবে? এদিকে প্রাইম মিনিস্টার এসে বলেছিল তার গাড়ির সাথে কেউ কিছু একটা করেছে আর জেনে বুঝে করেছে, যার কারণে তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন যদি ইভান তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে, এটাই ভালো হয়। তাদের বিয়ে হলে হয়তো তার উপর আরো বড় বড় বিপদ আসতে পারে, যার কারণে মূলত সে তার থেকে দূরত্ব বজায় রাখছে। এদিকে আমাদের কুইন মাদারকে দেখানো হয়, যে কিনা একটি পার্টি নিয়ে আলোচনা করছিল, যেটা কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে। এটা রয়্যাল ফ্যামিলির পার্টি। এদিকে আমাদের দেখানো হয় এই রয়্যাল ফ্যামিলির পার্টিতে ইনভাইট করা হয়েছে ইমিজুকে। এটা কিভাবে সম্ভব? এটা কি হতে পারে? এই ইনভিটেশন দেখে প্রথমে তো ইমিজু অনেক বেশি খুশি হয়, কিন্তু পরবর্তীতে সে এই পার্টিতে যেতে না করে। বলে, "এমন একটি পার্টিতে আমাকে ইনভাইট করা হয়েছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না।" তখন অ্যাসিস্ট্যান্ট তাকে একটি ড্রেস দেয়, যেটা কিনা রয়্যাল ফ্যামিলি ড্রেস ছিল। সে জানায়, "এটা তো রয়্যাল ফ্যামিলির পার্টি, তাই না? এখানে আমাকে কেন ইনভাইট করা হলো? আমার মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা রয়েছে, তাই এখানে আমি যাব না।" তার অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার বলতে শুরু করে, "এটাই তো আপনি চাইতেন, তাই না? তাহলে এখন কেন আপনি যেতে চাচ্ছেন না?" তখন সে বলে, "আগে আমি চাইতাম, তা ঠিক আছে। কিন্তু এখন আমার কেন জানি না এসবে যেতে মন চাইছে না। আমি পার্টিতে যেতে চাচ্ছি না।" তার অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, তার এই পার্টিটি অ্যাটেন্ড করা উচিত। সে বলে, "বিয়েই যেহেতু হচ্ছে না, পার্টি কিসের?" ইউভান যখন জানতে পারে সে পার্টিতে আসবে না, তখন আমাদের অতীতের কিছু সিন দেখানো হয়। সে ইমিচুকে ইনভাইট করার আগে কুইন মাদারের সাথে কথা বলেছিল। সে কুইন মাদারকে জানায় যে তাকে আমি ছেড়ে দিব। তার সাথে বিয়ে ক্যান্সেল করে দিব, কারণ তার সেফটি অনেক বেশি জরুরি। তখন কুইন মাদার জিজ্ঞাসা করে, "তুমি কেন তার সাথে সবকিছু শেষ করে দিচ্ছ? তার মানে তুমি সবকিছু প্রকাশ করে দিবে, তাই না? যে ব্রেকআপ হয়েছে তোমাদের?" সে বলে, "হ্যাঁ, তাহলে আপনাকে তাকে পার্টিতে ডাকতে হবে।" এইজন্য মূলত সে পার্টিতে ডাকছিল। এদিকে সে বারবার তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে সে যেহেতু আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে কেন এখন আমাকে পার্টিতে ডাকছে? এর কারণ কি হতে পারে?
অন্যদিকে সে বারবার এটা জানার চেষ্টা করেছিল তার কার কে নষ্ট করার চেষ্টা করেছে বা তার কারের সাথে কে উল্টাপাল্টা কাজ করেছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সে এই বিষয়ে কোনো কিছুই জানতে পারেনি। তখন সে তাকে বলে যে, "কাজ করো। তোমার আশেপাশে যে সুপার শপগুলো রয়েছে ওইগুলো একটু চেক করে দেখো তো।" এদিকে ইমিজুকে বারবার কল করছিল ইভান। সে কল রিসিভ না করার কারণে সে তাকে একটি টেক্সট করে। যাতে করে সে তার সাথে দেখা করে। মিজু দেখা করার জন্য চলে আসে। জিজ্ঞাসা করে কি হয়েছে? তখন সে তাকে বলে যে, "কিছুই হয়নি। আমি এমনিতেই ডেকেছিলাম।" সে তখন জানায়, "আমি জানি যে তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। হয়তো আমার ভালোর জন্য আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখছো।" তখন সে বলে, "হ্যাঁ, আমি তোমাকে প্রটেক্ট করার চেষ্টা করছিলাম। আমার জন্যই তো তোমার উপর অ্যাটাক হলো। পরবর্তীতে হবে না এর কোনো গ্যারান্টি রয়েছে?" সে তখন বলে যে, "হতেও তো পারে, আবার নাও হতে পারে।" তখন আবার ইভান বলে যে, হবে ব্রেকআপের কথা ওঠার পরই তোমার উপর অ্যাটাক হতে পারে। তখন আমরা দেখতে পাই সে উঠে পড়ে আর একটি ধনুক নিয়ে তার বিড়ালের উপর আক্রমণ করতে চায়। সে তখন বিড়ালের উপর আক্রমণ করা দেখে তাকে আটকায়। আটকাতে গিয়ে তার হাতে ব্যথা লেগে যায়। তখন সে বলে, "তোমার বিড়ালকে বাঁচাতে গিয়ে তুমি আমাকে আটকালে। তাহলে তুমি আমাকে সামনে থেকেই আটকিয়েছো, তাই না? তুমি যদি তোমার বিড়ালের জন্য আমাকে আটকাতে পারো, তাহলে নিজের জন্য কেন কিছু করতে পারবে না? আমার মনে হয় তুমি অবশ্যই পারবে। তুমি একটি বিদ্যুৎ ডিম। যদি নিজেকে অ্যাক্টিভ করতে পারো আর নিজেকে প্রটেক্ট করার জন্য সামনে থেকে লড়াই করতে পারো, তাহলেই তুমি আমার জীবনে এসো। না হয় তুমি এখানেই থাকো। আর পার্টিতে আমি যেতে পারবো না।" তার অ্যাসিস্ট্যান্ট যখন তার এই ব্যথা দেখতে পায়, তখন তাকে জিজ্ঞাসা করে ব্যথাটি সে কিভাবে পেল। যখন তাকে বলা হয়, তখন সে বলে উনার এসব করা একদমই উচিত হয়নি। সে তখন বলে সে যা করেছে ভালোর জন্যই করেছে। অন্যদিকে আমাদের দেখানো হয় ওই লোকটিকে, যে কিনা তার গাড়ি ঠিক করেছিল। অনেক কষ্ট করে তারা ওই লোকটির ঠিকানা খুঁজে পেয়েছে আর তাকে খোঁজার চেষ্টা করছে। সিন চলে যায় আবারও অতীতে। আমরা প্রাইম মিনিস্টারকে দেখতে পাই। প্রাইম মিনিস্টার যখন তাকে বলেছিল যে, "তুমি চাইলেই আমাকে বিয়ে করতে পারো", তখন সে প্রাইম মিনিস্টারকে বলেছিল, "দেখো, আমরা ভালো বন্ধু। যদি আমরা বিয়ে করি, ৩ বছর পর আমাদের ডিভোর্স হয়, তাহলে আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে।" তখন সে বলে, "কখনোই হবে না। কারণ আমি তোমার বন্ধু সারা জীবনই থাকবো। আর তুমি সবসময় রয়াল হয়ে থাকতে পারবে।" কিন্তু কেন জানি না তার বারবার শুধু ইভানের কথা মনে পড়ছিল। তাই সে ইভানকে কল করে তার সাথে কথা বলে। আর সে রাজি হয়ে যায় ওই দিনের পার্টিতে আসার জন্য। সে পার্টিতে তো যাবে। যেহেতু সে পার্টিতে যাবে তাই তাকে অনেকগুলো নিয়ম দেখিয়ে দেওয়া হয়। যেহেতু সে গ্র্যান্ডচাইল্ড নয় বা সে অনেক বড় বিজনেসম্যানও নয়, তাহলে তাকে সবার পিছনেই থাকতে হবে। সব রয়্যালরা আগে থাকবে আর সে পিছনে থাকবে। তাকে ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয় যাতে সে সাদা ড্রেস না পরে আসে। সে তো ছিল পুরো উল্টো। তাকে যা বলা হতো তার উল্টোটাই তো সে করত। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে ইভানকে কল করে। ইভান তখন তাকে বাহিরে আসতে বলে। ইভানকে সে বলে যে, "আমি আসলে পিছনে হাঁটার চেষ্টা করছি।" ইভান তখন বলে, "পিছনে হাঁটতে হবে না। আমি তোমাকে সব শিখিয়ে দিব। কাল আমি যাব ওই জায়গায়, যাতে তোমাকে পিছনে হাঁটতে না হয়।" সিন চলে আসে পরদিন সকালে। আমরা এখানে এই পার্টির আয়োজন দেখতে পাই। অনেক বড়সড় আয়োজন করা হয়েছিল। রানীমাও নিজের মতো প্রস্তুত হচ্ছিল। এমিজুও তৈরি হওয়ার জন্য ড্রেসটির কাছে আসে। সে যখন ড্রেসটি পরতে যাবে তখন তার মনে পড়ে যায় তাকে বলা হয়েছিল হোয়াইট ড্রেস না পরার কথা। আর সে তো কখনোই কারো পিছু হেঁটে অভ্যস্ত নয়। সে তালে তাল মিলিয়ে চলার লোক। তাই সে সিদ্ধান্ত নেয় যে অন্য কিছু পরে যাবে। ওইদিকে আমাদের দেখানো হয় যে পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সব জায়গা থেকেই মেয়েরা এসেছে। যখনই রানীমা এখানে আসে তখনই এন্ট্রি হয় আমাদের ইমিচুর। ইমিচু একটি সাদা ড্রেস পরে এসেছিল। তখন রানীমা তাকে বলে যে, "তোমাকে বলা হয়নি যে তোমাকে ওই ড্রেস পরেই আসতে হবে?" সে তখন বলে যে, "হ্যাঁ, বলা হয়েছিল কিন্তু বাধ্যতামূলক বলা হয়নি। যার কারণে আমি কমফোর্ট ড্রেস পরে এসেছি। কেন আমাকে ভালো লাগছে না?" তখন রানীমা বলে, "হ্যাঁ, ভালোই লাগছে।" এখানে তাদের চোখে চোখে আসলে খাওয়া-দাওয়া শেষ করে তারা বাহিরে হাঁটছিল। তখন আমরা দেখতে পাই ইমিচু পিছনে হাঁটছে। কারণ ইমিচুর তো কোনো স্ট্যাটাস নেই, তাই না? তখনই এখানে আমাদের নায়ক চলে আসে আর তার হাত ধরে হাঁটতে শুরু করে। এইভাবে যখন সে তাকে হাত ধরে হাঁটছিল, তখন মনে হচ্ছিল সে এখন আর পেছন দিকে তাকাবে না। নিজের জন্য বাঁচতে শিখবে। অনেক স্যাক্রিফাইস হয়েছে আর নয়।